আজকে কিছুটা সুখবর আছে। সকালবেলা বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। আসসালামু আলাইকুম, আমি রিধি। আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আঁকি ফুপ্পি, আমরা সবাই ধরতে চাই। তারেক রহমান ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের হামলার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সাইকে বিএনপির গুন্ডারা অ্যাটাক করে তাকে আহত করেছে। সে খুবই অসুস্থ। তার কথা একটার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুতে খুবই ব্যথিত। আমাদের সহপাঠীর সহযোগিতাকে বর্বর হামলা চালায়। আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ হন, গোসা হন, আমার এলাকার অনেকেই দেখেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীকে চিনেন, যাকে হাসিনা থাকাকালীন অবস্থায় গুম করেছিল। অবশ্যই এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে এটা কি জানা গেল, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ড না শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে এই বিএনপি নেতা ইলিয়াস আলী সব খোঁজ খবর জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। আমার বাবাকে আমি ধরতে চাই। তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমার ভাইকে আমার বাবার মুখটা দেখতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত আমি তাদের খোঁজও পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আঁকি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। সোজাচার সরকার তো নাই, তাহলে তো কে মুছবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাইকে আমার বাবার মুখটা দেখতে পারবে না। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব দিবে। আমরা কেন এখন এইভাবে কান্না করি? আমরা কেন এখন আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো আমাদের খুঁজে দিবে, এটা বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম স্বপ্নটা নিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের ঘুম পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। খুঁজে না দিতে পারলে এটাই বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করে তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে এটা। আসসালামু আলাইকুম, আমার নাম আরোয়া। আমার বাবাকে দেখতে চাই। আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। যেভাবে আমরা দেখেছি যে স্বৈরাচারী হাসিনা পুলিশকে অর্ডার করেছিল যে ছোট ছোট বাচ্চাদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য, কিন্তু যে এই গুলি চালানোর অর্ডারটা যে সে দিয়েছিল, আমি চাবো যে এরকম কোনো কিছুর আবার যেন আবির্ভাব না হতে পারে। কেউ যেন এরকম কিছু করার আগে সাধারণ জনগণের কাছে সে যেন 10 বার ভাবে, সে যেন ভাবে যে সে যেন মনে রাখে যে জুলাই বিপ্লবের ছাত্র জনতার অভ্যুত্থান থেকে যে আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ হন, গোসা হন, আমার এলাকার অনেকেই দেখেন।
কিন্তু আমি আসলে কথাগুলো যে পয়েন্টে বলি, গত 6 বছর একই পয়েন্টে আওয়ামী লীগেরও বুঝাই দেওয়ার চেষ্টা করছি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা আপনাদের কাছে পছন্দ হয়। তো তখন জামাত টামার ট্যাকটুক দেওয়া হইতো, কারণ সরকারের সমালোচনা করা হইতো, মন্ত্রী এমপিদের নিয়ে সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল। এখনো যখন আমরা কথা বলি, আপনি বুঝতে হবে যে আপনার দোষটা যখন দেখাই দিচ্ছি যে আপনি কম বোঝেন না। মাশাআল্লাহ, অনেক বড় বড় নেতা, শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, বিভিন্ন সাইডের মানুষ আপনারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতি। তবে আগামী নির্বাচন আসলেই কিন্তু কতটা কঠোর হবে, তারেক রহমান সাহেবের 1 বছর আগে দেওয়া বক্তব্য আজকের দিনে আমি নিজে অনুধাবন করতেছি। আমিও তখন বুঝি না, মনে হয়েছে তারেক রহমান কেন বলতেছে বিএনপি তো নিশ্চিত ক্ষমতা যাবেই, এ আটকানোর মতন কোন মাইকালাল আছে কিনা। কিন্তু দেখেন মাইকালাল চলে আসছে। ডাকসুর নির্বাচনের পরে আপনি যদি দেখেন, গভীরভাবে চিন্তা করেন, আপনি জামাত ভালো খারাপ পরে বাদ দেন, শিবির ভালো খারাপ বাদ দেন, পরে পাবলিক কিন্তু ভোট দিচ্ছে। শুধু ডাকসু না, চাকসুতে তো ছাত্রদল নির্বাচন করবে কিনা এটা নিয়ে এখন তারা দ্বিমত আছে। এমনকি এটাতে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, বিএনপির রাজনৈতিক দুর্বলতা। এই দুর্বলতার মধ্যে সবল হয়ে যাচ্ছে কারা? 2 চিরশত্রু, জামাত ইসলাম, চরমোনাই, একে অন্যের মাংস খাইতো এক সময়, মানে ডাইরেক্ট না, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য, কিন্তু সেই শক্তিগুলো একত্রিত হচ্ছে। আগামী নির্বাচনের আগে একটা বড় ধরনের ডাইমেনশন তৈরি হয়ে যেতে পারে। আপনি মনে করেন ডাকসুর এই ঘটনা, চাকসুর ঘটনা অটোমেটিক জামাতের ভোট বাড়াচ্ছে, এবং কি আপনি তাদেরকে নিজে সমালোচনা করবেন ওই 71 ছাড়া লুঙ্গির তলের রাজনীতির বিষয়টা, বা রাজনীতি তো রাজনীতি প্রকাশ্য গুপ্তে। আমরা তো হইতে পারে বিএনপির মধ্যে এখনো জামাতের শত শত কর্মী লুকায় আছে, যে তারা কোথায় কখন বৈশাখ কোন পরিকল্পনা করে। এটার নাম পলিটিক্স। পলিটিক্স এটা হবেই, এটাই পলিটিক্স। যাই হোক, এখন টেনশনের বিষয়টা হচ্ছে বাংলাদেশের আরেকটা যিনি বাঘ, মিনি বাঘ ধরতে পারেন, অথবা গ্যাছো বাঘ, মেছো বাঘ, আমাদের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আছেন মুফতি মোহাম্মদ ফজল করিম, চরমোনাই পীর, দা ব্লুটুথ আঙ্কেল। তো তিনি আপনারা বলছেন যে গতকালকে তিনি একটা মানে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি, তারা পিআর দাবি করছে। এছাড়া বর্তমান প্রশাসনের যে অবস্থা, তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনকে না ঢেলে সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এই নির্বাচনে বাম এবং ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। ঘটনা সত্য। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে, এটাও সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম, সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। তো তিনি বলছেন যে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ফলাফল ভিন্ন দিকে যাবে। ইভেন তিনি বিএনপির সেই 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন বা বর্তমানে যে রাজনৈতিক পলিসি স্ট্যান্ড, অনেক কিছু কিন্তু এখানে কঠোর সমালোচনা করেছেন। এখন ইসলামিক দলগুলোর সাথে জামাতের এখন পর্যন্ত বন্ডিং এর আলোচনাটা তলে তলে চলতেছে। দ্যাটস পলিটিক্স। জামাত এককভাবে বিএনপিকে ডিফিট করে সংসদে যাবে, এটা জামাতের জন্য কষ্টকর, এটা আসলেই কষ্টকর। কিন্তু আপনি যদি হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে ধরেন এই যে চরমোনাইয়ের অনুসারী, আরো যে দলগুলো আছে, বেশ কয়েকটা বড় দল আছে, তারা যদি ধরেন একটা টিম আসলেই কইরা ফেলে জামাতের উস্তাদ মাইনা, নির্বাচনের ফলাফল বদলে যাবে। আগেই বলে দিচ্ছি, 100% বদলে যাবে। কারণ ইসলামিক দলগুলোর মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপিতে নাই। এটা হচ্ছে কোনটা জানেন? চেইন অফ কমান্ড। মানে এরা আমির কইছে তো কইছেই, ডান বাম চাইবো না, কল্লা লাগলে কল্লা নাই, মানে জীবন লাগলে জীবন দিয়ে দিবে, সবকিছু। আপনি দেখবেন হুজুররা যখন গরম হয়ে যায়, ভাই এরা যে কি ঘটাইতে পারে এটা অনেকের আইডিয়া নাই। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না। চেইন অফ কমান্ড সেন্ট্রাল থেকে একজনের নাম আসলে 3 জন বিদ্রোহী প্রার্থী দ্বারা হয়ে যায়। এটা কিন্তু অন্য দলগুলোতে নাই। আগামী নির্বাচনে বিএনপির একটা আসনে প্রার্থী থাকবে মিনিমাম 10 জন, মনোনয়ন পাবে, নমিনেশন ফাইনাল টেনের হয়ে একজন সিলেক্ট হবে, 9 জন তলে তলে ওই লোকের কাটবে। কেন? জামাতের লোক এমপি হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমার সাথে মিল্লা চলবে, আমার ক্ষতি করবে না। কিন্তু আমার দলের লোকটা আমি পাইছি না, আমি বাঘ, শেষ সিংহ, আরেকজন হাতি, আরেকজন ধরেন গরিলা। এখন আমরা যদি একজন খালি পাই, একই ভাই, একই গ্রুপ, একই দল, সবগুলারে খাইয়া ফেলবো, যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে নির্যাতিত হয়েছে, এলাকার থেকে ফেরারি ছিল, মামলার আসামি হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে। কেন জানেন? ওই যে 10 জনের মধ্যে একজন একবার এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান হয়েছিল, বাকি যাদেরকে আছে তাদেরকে আগে ধরছে।
এলাকা ছাড়া, মায়ের মিথ্যা মামলা সবকিছু দিছে। কিন্তু আপনি দেখেন জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল, বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল। কেন? কারণ বিএনপি জামাত তার ভাগিদার না। তো তদ্রু বিএনপি এখন যখন নির্বাচন করতে যাবে, এই জিনিসগুলো তাদের মধ্যে যদি চেঞ্জ করতে না পারে 100% তারা তাদের নিজেদেরকে ডুবাই দিবে। আজকে কিছুটা সুখবর আছে সকালবেলায়, কারণ প্রতিদিন তো আমরা আদা আদা কথা বলতে পারি, কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি। সেটা হচ্ছে আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, তারপরে 1 নম্বর ছিল ডিলিমিটেশন। আমাদের কনস্টিটিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যে আইনটি, এটা আমাদের সংবিধানের 119-এ এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে, এবং এখানে ক ক গ গ আর অনেকগুলো সাবসেকশন এখানে আছে। মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করত। এখানে স্বচ্ছতার জন্যে একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সুপারিশ করবে। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে, ইমিডিয়েট যে ইলেকশন, ত্রয়োদশ ইলেকশন, এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনের প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায়, অধীনে। যেহেতু সময় কম, সেখানে এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই, সেই জন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে, এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বহু কনস্টিটিউন্সিকে তছনছ করে দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করার জন্য। আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে এটার বিরুদ্ধে আপিল করেছিলেন, মানে যে যার সুবিধা মতো করে ফেলেছিলেন। তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ, সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায় নির্বাচনের ভিতরে। তো এই জন্য আমরা বলেছি এবার আন্ডার দি ইলেকশন কমিশন, আন্ডার দি সুপারভিশন অফ দি ইলেকশন, আন্ডার দি ডিসিশন অফ দি ইলেকশন, মানে ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে, তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং অ্যাকর্ডিংলি তারা যাবে। এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়, জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয়, তারপরে ভৌগোলিক অঞ্চলকে কীভাবে অ্যাডজাস্ট করবো সেজন্য এক্সপার্টের প্রয়োজন হয়, ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপরে এক্সপার্ট লোক লাগে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি, আমরা সেটা বলেছি। আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয় ঐকমত্য হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি যেটা করে আমাদের দেশে অলমোস্ট আফটার 10 ইয়ার্স, তো এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে, সংবিধানিকটা অন্তর্ভুক্ত থাকবে, এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে। বিশেষজ্ঞ কারা কারা থাকবে এই বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি, কারণ এই কমিটি, এই হাউসটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের বিষয় এখানে আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পার্মানেন্টলি, যে আদমশুমারির পরেই ডিলিমিটেশন হয়, এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে। কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।